বাবা মা এতই মূল্যবান যে তাদের যে মূল্যবান এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। পৃথিবীতে যারাই তোমাকে ভালোবাসবে তাদের ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একমাত্র বাবা মাই নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাদের ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আজ নতুন সংসারের উদ্দেশ্যে রওনা দিব। চলে যাওয়ার প্রস্তুতি চলছে। আমার আর মেয়ের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এক এক করে মেয়ের কাঁথা, ড্রেস, আমার ড্রেস সব কিছুই গুছিয়ে নিয়েছি। এরপর ব্যাগে প্যাকিং করার পালা। ব্যাগ প্যাকিংয়ের পর আমার বাবা মা আর জাইফার বাবা মিলে মাছ মাংস প্যাকিং করছিল। যারা অনেক দূর ট্রাভেল করেন, ফ্রোজেন মাছ মাংস নষ্ট হয়ে যাবে কি না সেজন্য একটা আইডিয়া শেয়ার করছি আপনাদের সাথে। লং জার্নিতে অনেক সময় কাঁচা মাছ মাংস নিয়ে ট্রাভেল করলে মাছ মাংসের বরফ কিন্তু ছুটে যায়, সাথে অনেকটা পানিও জমা হয়। তাই আপনারা যদি এভাবে পেপার বিছিয়ে একটার উপর একটা পেপার দিয়ে মাংস বা মাছের পোটলাটা এই পেপারের মাঝখানে দিয়ে মুড়িয়ে নেন, তাহলে অবিশ্বাস্যভাবে মাছের পোটলা কিংবা মাংসের পোটলা যে কোনো ফ্রোজেন আইটেমই বরফ গলে না। এই যে পেপার দিয়ে মুড়িয়ে রশি দিয়ে বেঁধে পলিথিনে করে নিয়ে নিচ্ছিলাম। আমরা তো অনেক মাছ মাংস নিয়েছিলাম, আমাদের পানি তো দূরের কথা, একটু বরফ পর্যন্ত গলেনি। যেখানে আমাদের ঢাকা থেকে নাটোর প্রায় 7 থেকে 8 ঘন্টার জার্নি। আমাদের ট্রেনের সময় ছিল 2:40-এ। তাই আমরা ছোট বাচ্চা নিয়ে একটু বাসা থেকে আগেই বেরিয়ে যাব। দুপুরের সময় হওয়ার আগেই মা দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। আমরা খাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব, তাই লাঞ্চটা সেরে নিলাম। এরপর বাবা ফাইনালি আরেকবার সব গুছিয়ে নিচ্ছিল। লাস্টলি সব গুছিয়ে নেওয়ার পর আমরা রেডি হয়ে গেলাম। যদিও আমরা গাড়ি আগেই বুকিং করে রেখেছিলাম, কিন্তু যেই গাড়ি বুকিং করেছিলাম সেই গাড়িটি আসতে অনেক লেট হচ্ছিল। যেই টাইমে আমাদের বেরোনোর কথা ছিল সেই টাইমে তো তারা এসে পৌঁছাতেই পারেনি, বরং তাদের আরও অনেক লেট হচ্ছিল। তাই আমরা সেই গাড়ির জন্য আর ওয়েট না করে অন্য একটি গাড়ি নিয়েছিলাম। এরপর বিদায়ের পালা। বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টটা কেবল মেয়েরাই অনুভব করতে পারবে। কতটা ভয়াবহ, কতটা কষ্টের। প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়। এই রাজকন্যা যখন বাবার বাড়ির রাজপ্রাসাদ থেকে অন্য কারোর ঘরে চলে যায়, তখন বাবা মার বুকটা ফেটে যায় তাদের সেই রাজকন্যাকে বিদায় দিতে। আমি জানি না এই নিয়মটা কারা করেছিল। প্রতিটি মেয়েই যখন বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার নতুন সংসারে আসে, সেই জানে তাদেরকে ছেড়ে আসার কষ্ট কতটা। হ্যাঁ, একদিকে আনন্দ থাকে তার নতুন সংসারের, প্রতিটি মেয়েই স্বপ্ন দেখে তার নিজের একটা সংসারের জন্য, কিন্তু বাবা মা তো বাবা মাই। একদিকে যেরকম বুক ভরা কষ্ট লাগছে, আর একদিকে মনটাও খুশি লাগছিল। নিজের বাসায় যাচ্ছি, নিজের সংসারে যাচ্ছি, কিন্তু বাবা মার জন্য খুব চিন্তা হচ্ছে। বিশেষ করে আজকে বাবার জন্য খুব খারাপ লাগছে। প্রথমবার আমার মা আমার সাথে যাবে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে প্রথমবার, যেহেতু আমি একা থাকতে পারবো না, তাই বেশি খারাপ লাগছে আমার বাবার জন্য। সে চলে যাওয়ার আগে থেকে 3-4 দিন ধরে শুধু কান্নাকাটি করছে। একটা মেয়ে কখন তার বাবার চোখে জল দেখে জানেন? যখন মেয়েকে বিদায় দেয়। আর এখন তো তার মেয়ের জন্য না, তার নাতনির জন্যই বেশি খারাপ লাগছে। তার এখন জীবনের সবটা অংশ মিলেই তার নাতনি। সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তার নাতনিকে নিয়েই তার জীবনটা মেতে থাকে। আমার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তার এতটা কষ্ট হচ্ছে, সেই জিনিসটা দেখে আমি আর থাকতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল বাবার কাছেই ফিরে যাই, বাবার সাথেই থাকি, সেই ছোট্ট মেয়ে হয়ে। আমি জানি প্রতিটি মেয়েই এই সময় আমার কষ্টের কথাগুলো অনুভব করতে পারবেন।
সকল বাবা মার প্রতি দোয়া রইল। সকল বাবা মাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে। ট্রেন ছেড়ে দিল। এরপর জাইফার বাবা 3 প্যাকেট নাস্তা কিনে নিয়ে এসেছিল। এই ট্রেনের সার্ভিসটা আমাদের কাছে ভালোই লেগেছে। কিছুক্ষণ পর পর এসেই তারা কিছু না কিছু অফার করছে। জাইফার আব্বু কাটলেটটি খাওয়া শুরু করলো। কাটলেটটি খেতে খেতে সে আমাকে দেখাচ্ছিল, সাথে আর 2টি পাউরুটি ছিল। পাউরুটির ভিতরেই জ্যাম আর বাটার দেওয়া ছিল। আমি আমার প্যাকেটটি খুলে দেখলাম একটি কাটলেট, একটি পাউরুটি আর একটি চিকেন ফ্রাই ছিল। এরপর আমাদেরটা খেয়ে নিচ্ছিলাম। আমার মা আমার মেয়েকে চিকেন ফ্রাইটা খাইয়ে দিবে। এর আগে সামান্য দুষ্টামি করছিল। ওর হাতে চিকেন ফ্রাইটা দিয়ে ওর হাত দিয়ে নিজেকে খাওয়াবে বলেছিল। আমার মেয়ে সেরকমভাবে চিকেন ফ্রাইয়ের লেগ পিসটা ধরছিল না। ও এইভাবে খাচ্ছিল না দেখে আমার মা এরপর ছোটো ছোটো টুকরা করে ওকে খাইয়ে দিল। কিছুক্ষণ পর ওর বাবা ওকে নিয়ে গেটের কাছে একটু বেরিয়ে আসলো। আমার মেয়ের সেদিন ঠান্ডা লেগেছিল, খানিকটা জ্বরও ছিল শরীরে। ওর এসির রুমগুলোতে অনেক প্রবলেম হচ্ছিল, ছোট মানুষ অ্যাডজাস্ট করতে পারছিল না। সাথে তো ঠান্ডার কারণেও নাক দিয়ে ভালো করে নিঃশ্বাসই নিতে পারছিল না। তাই কিছুক্ষণ পর পরই আমার মা কিংবা ওর বাবা এসে ওকে নিয়ে একটু গেটের বাইরে দাঁড়িয়েছিল। পাশে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে একটু কফি খেয়ে নিলাম। কফিটা মেশিনের তৈরি ছিল। মিষ্টিটা অনেক বেশি লেগেছিল আমার কাছে, কিন্তু এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে 1 কাপ কফি তো লাগবেই। একদিকে ট্রেন চলছে, আরেকদিকে এই মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর সেদিন আকাশটাও ছিল ভীষণ সুন্দর। আর এদিকে ট্রেনে একটি পিচ্চি মেয়ের সাথে আমাদের পরিচয় হয়ে গেল। মেয়েটা এতটা কিউটভাবে তার বাবাকে ডাকছিল, আমাদের সাথে খুব ভাব হয়ে গেল। বারবারই জাইফার সাথে কথা বলছিল, আমাদের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পরেই আমরা যমুনা সেতুতে চলে আসলাম। সেতুটা যমুনা নদীর উপরে নতুনভাবে করা হচ্ছে, শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য। এখন যেহেতু ট্রেন আর বাস টাস একসাথে চলে, তাই ট্রেন এই যমুনা সেতুটা পার হতে কম করে আধা ঘন্টার মতো সময় লাগে, কিন্তু বাস তো খুব দ্রুতই চলে যায়। ট্রেনটা যমুনা সেতুটি পার হতে অনেকটা সময় লেগে গিয়েছিল। পাশেই যমুনা সেতু আরেকটি যখন উদ্বোধন হয়ে যাবে তখন এতটা সময় আর লাগবে না, তখন খুব দ্রুতই পার হয়ে যাবে। এখন তো সতর্কতার সহিত আস্তে আস্তেই ট্রেনটি চলছিল। রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেল। এরপর আমরা একটি অটো নিয়ে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছিলাম। আমি জানি না আমার এই ভিডিওটি এখনও কেউ দেখছেন কিনা। যদি আমার এই পুরো ভিডিওর একটি অংশ আপনাদের মনে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সারাদিন এতটাক্ষণ জার্নি করে আমরা সত্যি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবু অসুস্থ ছিল। এত ছোট্ট একটি মেয়ে এতটাক্ষণ জার্নি করেছে, ওর অবস্থা দেখে বেশি খারাপ লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।